সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে অলরেডি। প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের একজন নেতা তিনি বলেছেন, টিকা না আসা পর্যন্ত মাস্কই আমাদের টিকা। অতএব তোমরা সকলেই মাস্ক পরিধান করবে, বিনা প্রয়োজনে বাইরে যাবে না, জনসমাগম এড়িয়ে চলবে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে। দেখো, আজকে যে টপিকস, এখানে শুরুতেই মুখরোচক খাদ্যের প্লেট সাজানো আছে। তোমরা এটা দেখেই কিছুটা হয়তো অনুমান করতে পারছো আজকে আমাদের যে টপিকস সেটা হলো ডেইরি প্রোডাক্ট এবং মাইক্রোবায়োলজি অফ ডেইরি। আমরা ধারাবাহিক সিলেবাস অনুযায়ী আলোচনায় যাই। ডেইরি মাইক্রোবায়োলজি আজকের টপিকস। বিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বিএম কলেজ, বরিশাল। ডেইরি মাইক্রোবায়োলজির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা ধারাবাহিকভাবে আমি উপস্থাপন করছি। ডেইরি কাকে বলে? দুধ ও দুধজাত দ্রব্য নিয়ে যে স্থানে কাজ করা হয় তাকে ডেইরি বলা হয়। সাধারণভাবে স্তন্যপায়ী প্রাণীদের স্ত্রী প্রাণী তাদের সন্তান জন্মদানের পর শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য স্তন হইতে যে তরল পদার্থ প্রদান করে তাকে বলা হয় দুধ। দুধ থেকে যখন ননির স্তর টেনে বা যন্ত্র দ্বারা পৃথক করা হয় তখন বাকি দুধকে টানা দুধ বা স্কিম মিল্ক বলা হয়। আমরা দুধ এবং টানা দুধ এই দুইটা সম্পর্কে আলোচনা করব। এ দ্বারা কি কি খাদ্যদ্রব্য উৎপন্ন করা যায় এবং এই দুধ নির্জীব কিনা, দুধের মাধ্যমে কি রোগ বিস্তার লাভ করে, এই সমস্ত বিষয়াদি এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। এখানে র কাউ মিল্ক দেখানো হয়েছে। এবার আসো যে দুধের উপাদান কি কি। দুধের রাসায়নিক উপাদানের শতকরা হার গড়ে এখানে দেখানো হলো। বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে এই উপাদান
পার্থক্যমণ্ডিত হয়। যেমন মানুষ, গাভী, ছাগল, মহিষ, ভেড়া, উট এবং হাতি, এই কয়টি দুধের তুলনামূলক রাসায়নিক উপাদানের শতকরা হার বা গড় এখানে দেখানো আছে। মানুষের ক্ষেত্রে পানির পরিমাণ 87.43, চর্বির পরিমাণ 3.75, প্রোটিন হলো 1.63, ল্যাকটোজ হলো 6.98, খনিজ লবণ হলো 0.21। গাভীর ক্ষেত্রে 87.20, চর্বি হলো 3.7, প্রোটিন হলো 3.50, ল্যাকটোজ হলো 4.90 এবং খনিজ লবণ হলো 0.70। দেখো যে গাভীর দুধে প্রোটিনের পরিমাণ মানুষের দুধের চেয়ে প্রায় দ্বিগুণ থাকে, চর্বি কাছাকাছি থাকে, পানির পরিমাণও কাছাকাছি, কিন্তু ল্যাকটোজের পরিমাণ আবার কম থাকে এবং খনিজ লবণ বেশি থাকে। ছাগলের ক্ষেত্রে দেখা যায় যে চর্বির পরিমাণ গরুর চেয়ে বেশি থাকে, আর মহিষের ক্ষেত্রে চর্বির পরিমাণ আরো অনেক বেশি থাকে, প্রায় গরুর চেয়ে চর্বির পরিমাণ প্রায় দ্বিগুণ। ভেড়ার ক্ষেত্রে আর মহিষের ক্ষেত্রে কাছাকাছি, এবং হাতির দুধে দেখা যায় চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। এখানে দেখো 19.60 হলো চর্বি, যেখানে মানুষের এবং গরুর দুধের ক্ষেত্রে 3.7 or 3.75। ল্যাকটোজের পরিমাণও হাতির দুধে বেশি থাকে। যাই হোক, এটা যে আমরা তথ্যটা পেলাম কোথা থেকে, এটার উৎসটা এখানে দেয়া আছে। দেখো, ওয়েব এবং জনসন, ডি আলফোর্ড 1974 এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন 1990। এই যে দুধের উপাদান বিভিন্ন হয়, এর উপর প্রভাব বিস্তারকারী একটা সমূহ কি কি, দেখো এটা আমরা এখান থেকে জানতে পারি। দুধে উপস্থিত উপাদান সবসময় একই পরিমাণে থাকে না, এই বিভিন্নতা বিভিন্ন কারণে সৃষ্টি হয়। তার মধ্যে গাভীর শারীরবৃত্তীয় কারণেই প্রধান। যে সমস্ত কারণে দুধের উপাদানের তারতম্য ঘটে তা এখানে দেয়া হলো। এক নম্বর হলো বিশ্লেষণমূলক ভিন্নতা। বিভিন্ন প্যারামিটার দ্বারা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে ভিন্নতা দেখা যায়। গাভীর বংশগতি, আমরা দেখো সাধারণভাবে আমরা বলি যে আমরা দেশি গরুর দুধ মিষ্টি এবং পানির পরিমাণ কম, ফলে এই মিষ্টি হয়। আর যে হাইব্রিড যে সমস্ত গাভী আছে তাদের দেখা যায় যে দুধ একটু পানির পরিমাণ বেশি থাকে, ফলে পানসে মনে হয়। দুধদানকালের মাত্রা, দুধদানকালের মাত্রা যদি দীর্ঘ হয় তাহলে দেখা যায় যে দুধ পানির পরিমাণ কম থাকে, মানে ঘনত্ব একটু বেশি হয়। দোহন প্রণালীর সময় এবং মাত্রা, ঠিক এটাও একইভাবে যে দোহন কিভাবে দোহন করা হয় সেটাও নির্ভর করে, এবং ফ্রিকোয়েন্সি বা কত গ্যাপ দিয়ে দোহন করা হয় সেটাও দুধের উপাদানের উপর প্রভাব বিস্তার করে। গাভীর শারীরিক অবস্থা, গাভীর শারীরিক অবস্থা দুধের উপাদানের উপর প্রভাব বিস্তার করে। গাভীর বয়স, বিশেষ করে যে গাভীর বয়স যদি বেশি হয় তাহলে সেই দুধ দেখা যায় পানির পরিমাণ সেখানে কম থাকে এবং দুধ তুলনামূলকভাবে মিষ্টি মনে হয়, তার মানে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে। আবহাওয়া, এটা স্পষ্ট যে দেখা যায় বর্ষাকালের দুধ একটু জলীয় বাষ্প পানির পরিমাণ বেশি থাকে, এবং বিশেষ করে চৈত্র মাস বা শুকনো মৌসুমের দুধ একটু তুলনামূলকভাবে ঘন মনে হয়। ভূখাদ্য, খাদ্যের উপর দুধের উপাদানের একটি খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। যেমন বর্ষাকালে যখন কাঁচা ঘাস গরু বেশি খায় তখন দেখা যায় যে দুধ একরকম হয়, আবার যখন শুকনা ঘাস বা খড় খাদ্য হিসেবে গ্রহণ করে তখন দুধ
তুলনামূলকভাবে ভিন্ন রকমের হয়। গাভীর রোগ, যদি গাভী রোগাক্রান্ত থাকে তাহলে সেখানে দেখা যায় যে গাভীর রোগের কারণে দুধের উৎপাদনে ভিন্ন হয়ে থাকে। দুধের সাধারণ ধর্ম। আচ্ছা, দুধের কিছু সাধারণ ধর্ম আছে। ধর্মগুলো হলো, এক হলো দুধ টাটকা, দুধ উভধর্মী, মানে অ্যালকালাইন বা অ্যাসিডিক দুই ধরনেরই হতে পারে। সময়ের সাথে সাথে দুধের, তার কারণ হলো যে সময়ের সাথে সাথে অম্লত্ব বৃদ্ধি পায়। দুধের আপেক্ষিক গুরুত্ব 1.027 থেকে 1.034 পর্যন্ত হয়। স্থিরভাবে রাখলে দুধের চর্বি কণিকা উপরের স্তরে জমা হয়। দুধ বেশি সময় রাখলে দুই স্তরে পৃথক হয়ে যায়। উপরের স্তর জমে দধিতে পরিণত হয় এবং নিচের স্তর জলীয় তরল ছানা হিসাবে পরিচিত। পরের পয়েন্ট, দুধ অণুজীবের উৎকৃষ্ট আবাদ মাধ্যম, কারণ আবহমান কাল থেকে প্রকৃতির শ্রেষ্ঠ খাদ্য হিসাবে পরিগণিত হয়ে আসছে। অণুজীবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। উচ্চ মাত্রার জলীয় অংশ, পর্যাপ্ত পুষ্টি উপাদানের উপস্থিতি, প্রায় নিরপেক্ষ পিএইচ এবং কাঁচা দুধের তাপমাত্রা অণুজীবের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অণুজীবের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, খনিজ উপাদান, ভিটামিন, সকল উপাদানই দুধের মধ্যে উপস্থিত বলে দুধকে অণুজীবের উৎকৃষ্ট আবাদ মাধ্যম বলা হয়। তারপর পয়েন্ট, আপাত দৃষ্টিতে দুধ একটি তরল হলেও প্রকৃতপক্ষে দুধ বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত একটি মিশ্র পদার্থ বা সাসপেনশন। দুধের শতকরা চর্বির হার জানা থাকলে ল্যাক্টোমিটারের সাহায্যে নিম্নের সূত্রের দ্বারা দুধের কঠিন পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়। মোট কঠিন পদার্থের পার্সেন্ট সমান সমান হলো ল্যাক্টোমিটারের পার্ট ডিভাইডেড বাই 4 প্লাস 1.2 ইন্টু চর্বির পরিমাণ, মানে চর্বির শতকরা হার। আগে বলা হয়েছে যে চর্বির হার জানা থাকলে ল্যাক্টোমিটারের সাহায্যে কঠিন পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়। দুধের স্ফুটনাঙ্ক পানির চেয়ে বেশি এবং তা 100.17 ডিগ্রি সেন্টিগ্রেড। দুধের হিমাঙ্ক -0.55 ডিগ্রি হতে -0.56 ডিগ্রি সেন্টিগ্রেড। সদ্য দোহনকৃত গরুর দুধে জীবাণুর উৎস। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে সদ্য দোহনকৃত গরুর দুধ জীবাণুমুক্ত কিনা। তুমি এটা আলোচনা থেকে তুমি তার উত্তর পেয়ে যাবে। 1891 সাল পর্যন্ত মানুষের ধারণা ছিল যে সদ্য দোহনকৃত গরুর দুধে কোনো জীবাণু থাকে না। 1891 সালে প্রথম আবিষ্কৃত হয় যে অগ্রদুধে অনেক ব্যাকটেরিয়া থাকে। অগ্রদুধ বলতে বলা হয়েছে যে গাভীর উলান থেকে যখন প্রথম যে দুধ দোহন করা হয় সেটাকে বলা হয়েছে অগ্রদুধ। দোহনের অগ্রগতির সাথে সাথে এই ব্যাকটেরিয়ার সংখ্যা কমতে থাকে। পরবর্তীতে আরো জানা যায় যে স্বাভাবিক উলানের ল্যাক্টিফেরাস ডাক্টে অনেক ব্যাকটেরিয়া থাকে যারা দুধের সঙ্গে নির্গত হয়। উলানে ল্যাক্টিফেরাস ডাক্ট বাট ছিদ্র হতে শুরু করে বাট প্রণালী হতে সমস্ত উলানে বিস্তৃতি লাভ করে। সুস্থ দুগ্ধবতী গাভীর উলানের ভিতরে দুধ সাধারণত জীবাণুমুক্ত থাকে, কিন্তু উলানের বুটার নালীতে অনুপ্রবেশকৃত জীবাণু দোহনের সময় বুটার ছিদ্র দিয়ে দুধের সাথে বেরিয়ে আসে। তাই আমরা যে দুধ পাই তাহা জীবাণুমুক্ত নয়। দোহনের পর প্রতি মিলিমিটার দুধে কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত জীবাণু পাওয়া যায়।
দুধে জীবাণুর আর কি কি উৎস আছে সেগুলো এখানে বলা হয়েছে, যে দোহনের পর দুধের বর্ণ, দুধের স্বাভাবিক অবস্থার যে পরিবর্তন ঘটে তা অণুজীবের কার্যকারিতার জন্যই ঘটে থাকে। দুগ্ধ শিল্পে ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, ভাইরাস এর মধ্যে সবচেয়ে কার্যকারী হলো ব্যাকটেরিয়া। দুধে জন্মানো অণুজীবগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন দুধ বিনষ্টকারী অণুজীব, মানবদেহে রোগ সৃষ্টিকারী অণুজীব এবং উপকারী অণুজীব যারা পনির এবং দই তৈরির জন্য দায়ী। কাঁচা দুধে অণুজীবের গ্রহণযোগ্যতার মাত্রা বা সংখ্যা অনুযায়ী দুধের গুণগত অবস্থা। এখানে দেখো দেখানো আছে তোমার অণুজীবের সংখ্যার সাথে দুধের মানের যে অবস্থা। অণুজীবের সংখ্যা এবং গ্রেড, যে যদি অণুজীবের সংখ্যা যদি 2 লক্ষর বেশি না হয় প্রতি ml এ, তাহলে সেই দুধ হলো খুব ভালো দুধ। 2 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে যদি থাকে তাহলে সেটা ভালো, আর 2 লক্ষের বেশি যদি না থাকে তাহলে খুব ভালো। 2 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে থাকলে মোটামুটি ভালো, আর 10 লক্ষ থেকে 50 লক্ষের মধ্যে থাকলে মাঝারি ধরনের, এবং তার অধিক যদি থাকে তাহলে সেই দুধ হলো নিম্নমানের। তাহলে আমরা অণুজীবের সংখ্যা থেকে দুধের মান সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এখন দুধে অণুজীবের উৎসগুলি কি কি এখানে দেখানো আছে। দেখো যে দুধে অণুজীবের উৎসগুলি হলো গাভীর উলান বা বাট, গাভীর শরীর, তারপরে গোশালার অবস্থা, গোশালা বলতে যেখানে গাভী পালন করা হয়, দুহনকারী, যে ব্যক্তি দুধ দহন করে তার থেকেও অণুজীব দুধে সংক্রামিত হতে পারে, বাসনপত্র, যন্ত্রপাতি, আমরা যাদেরকে বলি ইউটেন্সিল, মানে যে সমস্ত বাসনপাতি আমরা দুধ দোহন থেকে শুরু করে পরিবহন পর্যন্ত আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় ইউটেন্সিল, বাসনপত্র, যন্ত্রপাতি। ধূলিকণা, হ্যাঁ, ধূলিকণা আশেপাশে যদি ধূলিকণা থাকে তাহলে সেটাই মাধ্যমে দুধে অণুজীব সংক্রমণ হতে পারে। পশু খাদ্য যদি সংক্রামিত হয় তার মাধ্যমেও দুধ সংক্রামিত হতে পারে। ব্যবহৃত পানি বলতে বোঝানো হয়েছে ইউটেন্সিল পরিষ্কার করার জন্য যে পানি ব্যবহার করা হয়, গাভীর শরীর পরিষ্কার করার জন্য যে পানি ব্যবহার করা হয়, দোহনকারী হাত ধৌত করা বা অন্যান্য কাজে যে সমস্ত পানি ব্যবহার করা তার মাধ্যমেও অণুজীব দুধে সংক্রামিত হতে পারে। দোহনের সময় গরুর বাচ্চার মুখ, আচ্ছা, গরুর বাচ্চার মুখের সাথে কি সম্পর্ক? যে আমরা জানি যে আমরা যখন দুধ দোহন করা হয় তখন প্রথমে গরুর বাচ্চাকে দুধ খেতে দেওয়া হয়, এবং দুধ সে কিছু খাওয়ার পরে যে ফ্লো সৃষ্টি হয় আমরা সেটাকে কাজে লাগিয়ে আমরা দুধ দোহন করি। তাহলে গরুর বাচ্চার মুখে যদি অণুজীব থাকে তার মাধ্যমে কোলানে, বাটে অণুজীব সংক্রামিত হয় এবং পরবর্তীতে তার দুধে সংক্রামিত হতে পারে। দুধে কি কি ধরনের অণুজীব থাকে সেখানে দেখো বলা হয়েছে। দুধে প্রধানত ব্যাকটেরিয়া থাকে। দুধে উপস্থিত অণুজীবকে ধরনের অণুজীব কি ধরনের পরিবর্তন ঘটায় তার উপর ভিত্তি করে দুধের অণুজীবকে প্রধানত 7 ভাগে ভাগ করা যায়। 7 ভাগের মধ্যে প্রথম হলো অম্ল উৎপন্নকারী অণুজীব। দুধে অম্ল উৎপন্নকারী অণুজীবগুলি প্রধানত ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো দুধকে ল্যাকটোজ এবং অম্লে বিভক্ত করে ফেলে, ফলে দুধ জমে দই তৈরি হয়। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্যই দইয়ের স্বাদ টক হয়। দুধে অম্ল উৎপন্নকারী যে সমস্ত ব্যাকটেরিয়া উপস্থিত থাকে তারা হলো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকাস, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। ক্ষার উৎপন্নকারী অণুজীব, দুধে কিছু কিছু ব্যাকটেরিয়া উপস্থিত থাকে যারা দুধে ক্ষার উৎপন্ন করে, কিন্তু দুধের স্বাদ গন্ধের কিংবা বাহ্যিক কোনো পরিবর্তন ঘটায় না, যেমন শিগেলা অ্যালকালিসেন্স। এখানে এই ব্যাকটেরিয়া দেখানো আছে দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া, এবং এই দেখো দুধে অণুজীব যদি কালচার করা যায় তাহলে দেখা যায় এখানে যে প্রচুর পরিমাণে কলোনি, অণুজীবের কলোনি
দেখা যায়। গ্যাস উৎপন্নকারী অণুজীব। দুধে উপস্থিত গ্যাস উৎপন্নকারী অণুজীবের মধ্যে অধিকাংশ হলো কলিফর্ম ব্যাকটেরিয়ার দলভুক্ত। এরা সামান্য কিছু অ্যাসিড এবং গ্যাসের সাথে ল্যাকটোজ উৎপন্ন করে। পরবর্তীকালে এই ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড ও গ্যাস উৎপন্ন করে। এরা প্রোটিওলাইটিক বিক্রিয়ার ন্যায় দুধের প্রোটিনকে ডিকম্পোজ করে, বিশেষ করে ক্যাজিনকে। ফলে অতিমাত্রায় গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়ে গ্যাসীয় দই উৎপন্ন হয়, যার জন্য এই দইকে ফুমের মতো মনে হয়। গ্যাস উৎপন্নকারী ব্যাকটেরিয়াগুলো হলো স্কেরিশিয়া কলাই, সালমোনেলা প্যারাটাইফি, টোরোলা ক্রিমোরিস। পচনকারী অণুজীব। এই ধরনের অণুজীব দুধকে পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, যেমন বেসিলাস সাবটিলিস, প্রোটিয়াস বুলগেরিকাস, বেসিলাস সিরিয়াস, সিউডোমোনাস ইত্যাদি। দুধের চর্বিকে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। এই ফ্যাটি অ্যাসিডের কারণে দুধের স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়। এখানে পচা দুধ দেখানো হয়েছে এবং পচা দুধ খেতে কি সমস্যা হয়, যে দুর্গন্ধ হয়, ফলে এটা নাকের কাছে নিলে ধরা পড়ে যে দুধ ভালো কি মন্দ। নিষ্ক্রিয় অণুজীব। দুধে প্রচুর পরিমাণে সাধারণ ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, যারা দুধের বর্ণ, গন্ধ, স্বাদ, বাহ্যিক দৃশ্য বিক্রিয়া ইত্যাদির কোনো পরিবর্তন ঘটায় না। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া, যেমন বেসিলাস প্রোডিজিওসা, সার্সিনা ফ্লেভা। বর্ণ সৃষ্টিকারী অণুজীব। দুধে উপস্থিত কিছু কিছু ব্যাকটেরিয়া দুধের বিভিন্ন বর্ণ সৃষ্টির জন্য দায়ী, যেমন দুধের নীল রং সৃষ্টির জন্য দায়ী সিউডোমোনাস সাইনা, দুধের লাল বর্ণ সৃষ্টির জন্য দায়ী বেসিলাস প্রোডিজিওসা সেরাটিয়া, দুধের নীল বর্ণ সৃষ্টির জন্য দায়ী বেসিলাস সাইনোফ্লোরুসেন্স, সিউডোমোনাস এরিজিওনেসা। আর দুধে হলুদাভ রং সৃষ্টির জন্য দায়ী সার্সিনা ফ্লেভা। এবং সর্বশেষ হলো রোগ সৃষ্টিকারী অণুজীব। দুধে সাধারণত যে সকল অণুজীব উপস্থিত থাকে তা রোগ সৃষ্টিকারী নয়, তবে রোগাক্রান্ত গাভীর দুধ জীবাণু দ্বারা সংক্রামিত থাকে। গাভীর দেহ থেকে যে সমস্ত রোগ জীবাণু দুধে সংক্রামিত হয় তা হলো ডিপথেরিয়া রোগের জীবাণু পোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, যক্ষা রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টাইফয়েড রোগের জীবাণু সালমোনেলা টাইফি, মাল্টিফিভার রোগের জীবাণু ব্রুসেলা অ্যাবর্টাস, কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলারি। এই সমস্ত রোগ জীবাণুগুলো দ্বারা দুধ সংক্রামিত হতে পারে এবং সৃষ্টি করতে পারে। দুধে যে সমস্ত অণুজীব থাকে, এই অণুজীবের যদি বৃদ্ধি ঘটে তাহলে কি সমস্যা হয় বা কি পরিবর্তন ঘটে সেটা এখানে বলা হয়েছে। এক নাম্বার হলো দুধ টক হয়ে যাওয়া। এটা স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস যদি থাকে তাহলে দুধ টক হয়ে যায়। মিষ্টি গন্ধ যুক্ত জমাট বাঁধা বেসিলাসের বিভিন্ন প্রজাতি এর জন্য দায়ী। দুধে গ্যাস বা ফেনার আবির্ভাব বেসিলাস কার্লিওমোনিস, এটা দুধে ফেনা সৃষ্টি করে। সূত্রবদ্ধ বা আঠালো দুধ, এটা বেসিলাস এবং মাইক্রোকক্কাসের বিভিন্ন প্রজাতি। দুধের ননি ভেঙে যাওয়া বেসিলাস সিরিয়াস, দুধে অরুচিকর গন্ধসহ দূষণ সিউডোমোনাস ফ্লোরিসেন্স, দুধের বর্ণ পরিবর্তন সার্সিনা ফ্লেভা। দুধের অণুজীব ধ্বংস করার উপায়। দুধে যে সমস্ত অণুজীব আছে সেই সমস্ত অণুজীবকে কিভাবে ধ্বংস বা নিয়ন্ত্রণ করা যায় সেটা এখানে আলোচনা করা হয়েছে। এক নাম্বার হলো তাপ প্রয়োগ। আমরা যে দুধ জাল করি বা দুধ খাওয়ার গাভী থেকে দুধ সংগ্রহ করার পরে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা জাল করার পর সেই দুধ আমরা খাই, অর্থাৎ আমরা তাপ প্রয়োগ করি। তাপ প্রয়োগ করে
ফোটানোর ফলে দুধে যে সমস্ত ক্ষতিকর জীবাণু থাকে সেগুলো মারা যায় এবং আমরা তখন সেই জীবাণুমুক্ত দুধ পান করি। আয়নিত রশ্মি, বিভিন্ন আয়নিত রশ্মি প্রয়োগ করে দুধ জীবাণুমুক্ত করা সম্ভব। উচ্চ তাপমাত্রার শব্দ তরঙ্গ, উচ্চ তাপমাত্রার শব্দ তরঙ্গের মধ্যে দুধকে জীবাণুমুক্ত করা যায়। বিদ্যুৎ, বিদ্যুৎ প্রয়োগ করে দুধের জীবাণু ধ্বংস করা যায়। চাপ প্রয়োগ, বিশেষ করে প্রেসার কুকার বা অটোক্লেভের মধ্যে চাপ প্রয়োগ করে দুধের অণুজীব ধ্বংস করা যায়। রাসায়নিক দ্রব্য যোগ করে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য যোগ করেও দুধের অণুজীব ধ্বংস করা সম্ভব। দুগ্ধজাত দ্রব্য, দুগ্ধজাত দ্রব্য বলতে এখানে দেখানো আছে, দেখো কি কি দুগ্ধজাত দ্রব্য আমরা পেয়ে থাকি দুধ থেকে, তার একটি তালিকা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। উৎপন্ন দুধের প্রায় অর্ধেক বিভিন্ন প্রকার দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। নিম্নে প্রবাহিত প্রবাহ চিত্রে উৎপাদিত দুগ্ধজাত দ্রব্যের তালিকা দেখানো হলো। দুধ থেকে যে দুগ্ধজাত দ্রব্য তৈরি করা হয় তার মধ্যে দেখো এখানে বলা আছে যে ঘনীভূত দুধ, ঘনীভূত দুধ থেকে ক্ষীর, কুলফি, আইসক্রিম বা মাওয়া তৈরি করা হয়। পৃথকীকৃত দুধ, যেটা টানা দুধ, টানা দুধের একদিকে হলো ক্রিম থাকে আর একদিকে টানা দুধ থাকে। এই টানা দুধ থেকে পরবর্তী সময় গাজিত করে চর্বিবিহীন দই এবং কোয়াগুলেট করে চর্বিবিহীন পনির তৈরি করা হয়। আর গাজিত দুধ, সেটা দই বা ইয়োগার্ট, এর থেকে দই থেকে পরবর্তী সময় মাখন বা ঘি, অন্যদিকে লাচ্ছি এবং শ্রীখেন বা চাক্কা তৈরি করা হয়। এবং কোয়াগুলেট বা কোয়াগুলেট দুধ থেকে পনির বা ছানা তৈরি করা হয় এবং তার থেকে বিভিন্ন ধরনের মিষ্টি যেমন রসগোল্লা, চমচম, ছানার জিলাপি, রসমালাই ইত্যাদি তৈরি করা হয়। প্রথম যে ছবিটা দেখানো হয়েছিল সেখানেই এই ছানার তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি দেখানো হয়েছে। এখানে মিল্ক প্রোডাক্ট নেম উইথ ইমেজ ছবি সহ দেখানো হলো। প্রথমটাই দেখানো আছে তোমার দুধ, সাধারণ দুধ, ইয়োগার্ট, দুধ থেকে তৈরি ক্রিম, তারপরে দেখানো আছে চিজ বা পনির, বাটার বা মাখন, আইসক্রিম, তারপরে মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক, ঘি, সার্টিফাইড বাটার যেটাকে বলছে, হুইপিং ক্রিম যেটা আমাদের পেস্ট্রি কেক তৈরিতে ব্যবহৃত হয়, বাটার মিল্ক, কার্ড বা দই, তারপরে মিল্ক শেক, লাচ্ছি, তারপরে তোমার কটেজ চিজ পনির যেটা বলছে, মিল্ক সুইট, বিভিন্ন ধরনের মিষ্টির কথা বলছে। মিল্ক সুইট তোমার এখানে 100% কাউ ঘি এখানে দেখানো হয়েছে, সেটাও মিল্ক প্রোডাক্ট। এখানেও আরো কয়েকটা মিল্ক প্রোডাক্ট দেখানো হয়েছে, ফার্মান্টেড মিল্ক প্রোডাক্ট। ফার্মান্টেড মিল্ক প্রোডাক্ট বলতে ইয়োগার্ট, দই, ক্ষীর, কিউমিসিস, তারপরে বুলগেরিয়ান শোর মিল্ক, অ্যাসিডোফিলাস মিল্ক, কালচার্ড বাটার মিল্ক, কালচার্ড শোর ক্রিম, লাভান। এইটা তোমার সৌদি আরবে দেখলাম যে মানুষ প্রচুর পরিমাণে লাভান তৈরি করে, খায় এবং তৈরি করে। আমাদের এখানে যারা মাঠা আমরা বলি, এইটা ঠিক টেস্টটা ঠিক তার কাছাকাছি। বিভিন্ন ধরনের পনির, ডেয়ারি প্রোডাক্ট, সেখানে এই কয়েকটি প্রোডাক্ট দেখানো আছে আর কি। এখানে বাটার, এখানে চিজ, পনির, কটেজ চিজ দেখানো আছে, ইয়োগার্ট। ইয়োগার্ট আর দই কিন্তু খুব কাছাকাছি, শুধু উৎপন্নকারী অণুজীবের ভিন্নতার কারণেই টেস্ট একটু ভিন্ন হয় এবং তৈরির পদ্ধতিটাও একটু ভিন্ন থাকে। এখানে লাস্ট যেটা দেখানো হয়েছিল সারা থেকে বিভিন্ন তৈরি 6 ইজি বেঙ্গলি মিল্ক ডেজার্ট। ডেজার্ট অর্থ হলো মিষ্টান্ন, বিভিন্ন ধরনের ছানা থেকে যে মিষ্টি যে অন্ন বা তৈরি করা তাকে মিষ্টান্ন বলা হয়েছে। এটা রসগোল্লা যেটাকে বলে স্পঞ্জি রসগোল্লা, তারপরে এখানে যে ছানা দেখানো আছে, মিষ্টান্ন তৈরি, এখানে পিঠা দেখানো আছে, মিষ্টি পিঠা, মিষ্টি দেখানো আছে, জাম আর কি যেটাকে বলে আমরা, কালো জাম।
হ্যাঁ, পোড়াবাড়ির চমচম, হ্যাঁ, মুখরোচক, শাহী জিলাপি তৈরি হয় পিওর, হ্যাঁ, কাউ পিওর দেশি ঘি ব্র্যান্ড। দেখো সুন্দর মিষ্টি, এখানে স্পঞ্জি রসগোল্লা, বিভিন্ন মিষ্ট দ্রব্য এখানে দেখানো আছে। তাহলে আমরা মোটামুটি আজকে আরেকটু আমরা পড়বো শাহজাবাদ বা স্টার্টার কালচারটা কি। স্টার্টার কালচার হলো যে দই তৈরি করার জন্য প্রাথমিক অবস্থায় যে আমরা কিছু বীজ দিয়ে থাকি, এটাকে বলা হয় স্টার্টার কালচার। এই স্টার্টার কালচার হলো এই সমস্ত ব্যাকটেরিয়ার মিশ্রণ যা দুধে যোগ করে নির্দিষ্ট তাপমাত্রা রেখে দিলে দুধে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় এবং দই, ইয়গার্ট, পনির ইত্যাদি দুগ্ধজাত দ্রব্য উৎপন্ন করে। বাণিজ্যিকভাবে স্টার্টার কালচার তৈরি হয় তিনটি অবস্থায়, যথা তরল আকারে, ট্যাবলেট বা ক্যাপসুল আকারে, পাউডার আকারে, যেটা হিম শুষ্ক বা ফ্রিজ ড্রাই। এই স্টার্টার কালচার দুধের মধ্যে যোগ করে আমরা দুগ্ধজাত খাদ্য আমরা তৈরি করে থাকি। এই স্টার্টার কালচারের কাজ হলো দুধের স্টার্টার যোগ করলে গাজন ঘটে এবং স্টার্টারে উপস্থিত নিম্নের কাজগুলি সম্পন্ন করে। একটা হলো দুধে অম্ল উৎপন্ন করে, কাঙ্ক্ষিত সুগন্ধি উৎপন্ন করে, অনাকাঙ্ক্ষিত অণুজীবের বৃদ্ধিতে বাধা দেয়। সম্ভবত অম্ল উৎপন্ন হওয়ায় পিএইচ মান কমে যায়, ফলে অণুজীবের বৃদ্ধি, প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়। স্টার্টার কালচার যোগ করার আগে দুধের ক্ষতিকর অণুজীবের ধ্বংস করার জন্য দুধে তাপ প্রয়োগ করে নিতে হয়। আমরা আজ এই পর্যন্ত পড়ব। আমরা নেক্সট ক্লাসে ইয়গার্ট এবং পনির উৎপাদন এবং দুধের অন্যান্য যে সমস্ত টপিকস এর বাকি অংশ পড়ব। তাহলে আজকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্ন করতে পারো। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো, কেন? তোমরা কারা কারা আছো? তোমাদেরকে দেখা যাচ্ছে না তো। অনন্যা, অনন্যা, তোমার কোনো প্রশ্ন আছে? নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, তুমি ভালো আছো? কোনো প্রশ্ন আছে তোমার? হ্যাঁ। বলো। না স্যার। হ্যাঁ ফাতেমা। না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, না স্যার, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকবে না কোনো? মনোযোগ দিয়ে দেখো নাই? হ্যাঁ স্যার একটু লাস্টে জয়েন করেছি, ফার্স্টের দিকে পাইনি তো। তাই? আচ্ছা, হ্যাঁ। তারপরে আর কি আছো তোমরা? পার্টিসিপেন্ট মাত্র 6 জন। আগে তো জানানো হয়েছিল, তারপরে তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে তো মুশকিল।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখন কথা আলোচনায় আসতে পারো। তাহলে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে সাবিনা ইয়াসমিন। না স্যার কোনো কোশ্চেন নাই। কোনো কোয়েশ্চেন নাই? তোমাদের কারোর কোনো না কোয়েশ্চেন স্যার। নাই? কারোর কোনো কোয়েশ্চেন নাই? অনন্যা, মি এট স্যার টু, একটাই প্রবলেম। বলো কি প্রবলেম? স্যার প্রবলেম হচ্ছে যে এই ক্লাসটা তো দেখা যায় রানিং অবস্থায় চলে, যার কারণে আমরা কিছু লিখতেও পারি না, আর ওরকম বুঝে যে একটা প্রশ্ন করব ওইটা আর হয়ে ওঠে না। এটা একটা প্রবলেম। না এখন তোমরা এখন ফলো করবা, তারপরে তো ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা পরে দেখে সমস্যা হলে পরে আমাকে জানাবা, আমার সাথে কথা বলবা মেসেঞ্জারে অথবা টেলিফোনে, অসুবিধা নাই তো, ঠিক আছে? হ্যাঁ স্যার সেটা, কিন্তু হ্যাঁ তোমাদের এত সেইটা করা যায়। শোনো, আগে ওইটা বলে দেওয়া নিয়ে আছে, কোনো problem না। কিন্তু উপস্থিতি সংখ্যা তোমরা মাত্র 6 জন। এগুলা কিন্তু রেকর্ড থাকতেছে সবকিছু, বুঝছো? পরবর্তী সময় যখন মূল্যায়ন হবে, অ্যাসেসমেন্ট বা তোমার ইন কোর্সের নাম্বারের ব্যাপার সেবার আসবে, তখন কিন্তু এগুলার মূল্যায়ন হবে, সেটা মনে রাখবে। কারণ যে কষ্ট করে ক্লাস করবে আর যে করবে না, তা তো সমান হবে না কোনো সময়। স্যার আমাদের হ্যাঁ বলো। স্যার আমাদের সব ক্লাসের রেকর্ডই কি ওই, স্যার আমাদের সব ক্লাসের রেকর্ডই কি ওই ইয়েতে উঠবে, মানে উঠতেছে না? যা ইনকোর্সের তোমরা, মার্কে? হ্যাঁ, যে তোমাদের বিশেষ করে লাইক কমেন্টস, এতে কিন্তু তোমার পার্সেন্টেজ চলে আসতেছে। আর যারা লাইক কমেন্টস করতেছো না, তারা তো পিছিয়ে পড়ে যাচ্ছ, সোজা কথা। অতএব তোমরা লাইক কমেন্টস করবা আর কি, বুঝছো? আর হলো তোমাদের মানে যারা 150 জনের মতো তোমাদের মাস্টার্সের ছাত্রছাত্রী, আর আমার দেখা যায় ভিডিওতে মাত্র তোমার সাবস্ক্রাইব করছে টোটাল 250। তার মানে আমার এর মধ্যে বহু আছে তোমাদের ছাত্রছাত্রী না, মানে তোমরা সাবস্ক্রাইব পর্যন্ত করো না। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, সেটা খেয়াল রাখবা। হ্যাঁ, তাহলে মোটামুটি আজকে আমরা এখানেই আমরা সমাপ্ত করতে চাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।